প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম 1977 সালের এপ্রিল মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের চক্ষু বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং এমটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটি বলতে আসলে কি বোঝায়? ডায়াবেটিকের কারণে আমাদের চোখের পিছনে যে একটি অংশ পর্দা, সেই রেটিনাতে যে সমস্যাটা হয়, রক্তক্ষরণ, ইভেন ওইখানে আমাদেরকে যে ভেসেল ম্যাকুলায় যে আছে জায়গা পানি জমতে পারে, সেই ক্ষেত্রে কিছু প্যাথি তো বুঝেন আমরা রেটিনার যে ডিজিজগুলা সেগুলোকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটা আরও বিস্তারিত আমরা আলোচনা করব। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে, এটি কি কি লক্ষণ উপসর্গ দেখে আসলে বুঝবেন যারা আসলে দর্শক রয়েছেন? এখন কিন্তু ডায়াবেটিক যে মেডিসিন স্পেশালিস্ট তারাও কিন্তু বুঝে গেছেন, আমাদের ইউজ টু হচ্ছে, তারা কিন্তু রেফার করে অন্তত বছরে একবার দেখানো। আর যাদের একটু রেটিনোপ্যাথি মাইল্ড, মডারেট, সিভিয়ার থেকে ক্যাটাগরি যদি করি, তো শুরু হয়ে গেলে কিন্তু আমাদেরকে 6 মাসের মধ্যে ফলো আপ করতে হয়। আর এটা বোঝার জন্য পেশেন্টকে যেটা বলতে হবে প্রথমত হলো তার ফলো আপটা যেন সবসময় 6 মাসের মধ্যে একবার আসে, তার ডায়াবেটিক কন্ট্রোলে থাকে। আর সিমটম হিসেবে বা তার যদি দেখি যে তার দেখাটা, দৃষ্টিশক্তি, যেটা আমাদের চোখের খুব চোখ বলতে আমরা যেটা প্রথমে বলি যে আমাদের দৃষ্টিশক্তিটা ভালো থাকা, তো দেখা যায় ডায়াবেটিকের ক্ষেত্রে যখন টাইপ 1 ডায়াবেটিক, ইনসুলিন ডিপেন্ডেন্ট, আস্তে আস্তে যদি তার 4 থেকে 5 বছর হয়ে যায়, তার দৃষ্টিশক্তি যদি দেখা যায় যে কমে যাচ্ছে বা আলোর গ্লেয়ার হচ্ছে, লাল লাল কিছু জিনিস যদি তার চোখের সামনে ভাসছে বা ফ্লটার্স বলি, কোনো মাকড়সার মতো, মাছির দানার মতো, এগুলা যদি খেয়াল করে তখন সাথে সাথে ডক্টরের চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হয়। তো আমরা তখন কিছু টেস্ট করে তার এগুলা ক্যাটাগরাইজ করে তারপর সেই হিসেবে চিকিৎসা দিই। লক্ষণ উপসর্গ কি একেবারে হঠাৎ করে শুরু হয় নাকি সেটি আসলে ধীরে ধীরে বাড়তে থাকে? ইট ডিপেন্ডস। যদি ডায়াবেটিক পেশেন্টটা খুব ডিসিপ্লিন ওয়েতে থাকে, তার যদি ডায়াবেটিস রেগুলার কন্ট্রোলে থাকে, তাহলে দেখা যায় সেই লক্ষণগুলো ধীরে ধীরে হয়। আর ইমার্জেন্সি বা হঠাৎ করে হয় যদি সে খুব আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্ট, সবাই তো আর কন্ট্রোল রাখে না, কিছু ক্যাজুয়াল পেশেন্ট আছে, ডাক্তারের কাছে আছে না, মেডিসিনের কাছেও দেখা যাচ্ছে ডায়াবেটোলজিস্টের সাথে আপডেট হচ্ছে না ফলো আপ, তার HbA1c সবসময় দেখা যায় 6-এর জায়গায় 10, 10.5, 11। এই পেশেন্টগুলো দেখা যায় আসলে খুব অল্প সময়ে হঠাৎ করে সে দেখবে যে চোখের সামনে কিছু দেখে না, বা দেখলেও একটু ভাঙা ভাঙা বা ঢেউ ঢেউ দেখে, রক্তের মতো দানা দানা দেখে। তো ওই জিনিসগুলোতে পেশেন্ট চলে আসে। কিন্তু যেটা সাইলেন্ট ব্লাইন্ডনেস, যেটা নাকি আমরা আগে থেকে আর্লি বা মাইল্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে চিকিৎসা করতে পারি, ভিশনে কোনো এফেক্ট না করতে পারি, সেই জিনিসগুলো কেয়ার করতে হলে আমাদের অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে যেন আর্লি স্টেজে আসতে হয়। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটির কারণ কি কি রয়েছে? এটির প্রথম কারণ এক হলো ডায়াবেটিক পেশেন্টদের হয়, আর তার হলো ডিউরেশন, একটা রিস্ক ফ্যাক্টর। আমরা প্রথমেই বললাম যে টাইপ 1 ডায়াবেটিকের 5 বছরের পর থেকে কিন্তু এই শুরু হয় জিনিসগুলো। এর জন্য কন্ট্রোল রাখা ছাড়া অ্যানুয়াল একটা স্ক্রিনিং, ডায়াবেটিক অ্যানুয়াল স্ক্রিনিং করা। 2 নম্বর এজিং প্রসেস, পেশেন্টের যদি আস্তে আস্তে বয়সও যদি 45-50 হয়ে যায়, ডায়াবেটিক প্লাস এজ, এটা একটা। আবার ওবেস পেশেন্ট তার, এবং আরও যদি কোমরবিডিস থাকে তার সাথে, ডায়াবেটির সাথে যদি তার হাইপারটেনশন থাকে, সিকেডি বা কিডনি ডিজিজেস ইস্যুস থাকে, এই পেশেন্টগুলো, এবং তার যদি কোলেস্টেরল, লিপিড প্রোফাইল লেভেল সবসময় হাই থাকে, এই জিনিস পেশেন্টগুলোই খুব রিস্ক ফ্যাক্টর আমরা বলি। এবং তার সাথে যদি জেনেটিক্যালি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, এবং সেক্ষেত্রে এই জিনিসগুলো তার জন্য রিস্ক ফ্যাক্টর, সমস্যা করতে পারে। যখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হলো বা আপনাদের কাছে আসলো, পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার কি কি বিষয় রয়েছে? পরীক্ষার প্রথমত আমরা ভীষণ দেখে নেই, তার হিস্ট্রি নেই। আর পরীক্ষার মধ্যে আমরা পেশেন্টটাকে ডাইলেট করে আগে দেখে নিই। তবে এক্ষেত্রে আবার একটু ডাইলেমা আছে, যদি পেশেন্টটা গ্লুকোমারও হয়, আমরা আগে তার ইন্ট্রাওকুলার প্রেশার দেখে নিই। গ্লুকোমা পেশেন্টদেরকে আমরা চাইলেই ডাইলেট করি না, তাদের আমাদের স্কয়ার হাসপাতালে যেমন মেশিন চলে আসছে, উইদাউট ডাইলেটও আমরা ফান্ডাসটা দেখতে পারি। তার মানে তার যেভাবে হোক, উইথ ডাইলেট আর উইদাউট ডাইলেট, আমাদের কালার ফান্ডাস একটা ফটোগ্রাফি, যেখানে পুরো রেটিনার ভিউটা দেখা যায়, সেখানে ভেসেলগুলো বোঝা যাবে কোনো লিকেজ হচ্ছে কিনা, ম্যাকুলাটা দেখা যাবে কোনো ইডেমা হয়েছে কিনা ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে, সেই জিনিসগুলো একটা দেখা। তারপরে ক্যাটাগরাইজ করে দেখা যায় যদি আমাদের লিকেজগুলো বেশি থাকে, ম্যাকুলার পানি, ইডেমা না থাকে, তাহলে আমরা সুন্দর সিম্পল একটা আর্গন লেজার দিই। আর যদি দেখে ম্যাকুলায় পানি থাকে বা আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা
কালার ফান্ডাস ফটোগ্রাফির সাথে কিছু জিনিস আরও অ্যাড করি ইনভেস্টিগেশন হিসেবে, যেমন একটা এনজিওগ্রাম করি, লিকেজগুলো ভালো বোঝা যায়, যেখানে আমরা আর্গন লেজারটা করতে পারবো। তাছাড়া এখন চলে আসছে ওসিটি, 3D ওসিটি ম্যাকুলা, মানে অপটিক্যাল কোয়ারেন্স টমোগ্রাফি। ওইখানে আমরা ম্যাকুলার ক্রস সেকশন করে কতটুকু পানি আছে ওটা ডিসিশন নিয়ে আমরা ইন্ট্রাওকুলার ইনজেকশন বা এন্টিভিজিএফ বা অ্যাভাস্টিন দিতে হবে নাকি না আমার ওষুধে যাবে, ওইটাও ক্যাটাগরাইজ করি। তাহলে কালার ফান্ডাস ফটোগ্রাফি, এনজিওগ্রাম চোখের, আর হচ্ছে 3D ওসিটি ম্যাকুলা, এই 3টা টেস্ট করে আমরা মোটামুটি তাকে চিকিৎসার ক্ষেত্রে আমরা পরে আমরা প্ল্যান অফ ম্যানেজমেন্ট আমরা করতে পারি। নিশ্চয়ই। কাউন্সিলিংটা আসলে কিভাবে করেন আপনারা? কাউন্সিলিংটা যেটা হচ্ছে প্রথমত তো তাকে স্ক্রিনিং করতে হবে, আর যদি তাকে দেখি যে মডারেট মাইল্ড টু মডারেট ডায়াবেটিক হয় তাকে একরকম কাউন্সিলিং, যদি সিভিয়ার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় একরকম, আর অ্যাডভান্স হলে তো তাকে অন্যভাবে কাউন্সিলিং। তো সেই ক্ষেত্রে দেখা যায় কাউন্সিলিংয়ের সাথে সাথে দেখা যায় এই এইজের পেশেন্টগুলো কিন্তু ডায়াবেটিক পেশেন্টগুলোর যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি আসে, তার সাথে আবার ক্যাটারেক্টও চলে আসে। তো দেখা যায় অনেক সময় আমরা ম্যাক্সিমাম আমাদের চক্ষু উইথ ডিউ রেসপেক্ট চক্ষু বিশেষজ্ঞরা ভুল করি, ক্যাটারেক্ট দেখে আমরা অপারেশন করি, পরে বলি সরি বাবা আপনার তো ভিতরে রেটিনোপ্যাথি আছে, কারণ তার অপারেশন ভালো হলো দৃষ্টিশক্তি তেমন আউটকাম ভালো না, সেই হয়তো বলবে ডাক্তার সাহেব আমি তো আমার ফ্যামিলিতে আরেকজন অপারেশন করলো আমার এই বোনটা সে তো খুব ভালো দেখছে। কিন্তু এটা হলে আমাদের এই কাউন্সিলিং যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অপারেশন করার আগে আমাদের কিন্তু একটু সর্ট আউট করতে হবে। ক্যাটারেক্ট পেশেন্ট হলে আমাকে হিস্ট্রি নিতে হবে, ডায়াবেটিক হলে আমাকে বলতে হবে বাবা আপনার ডায়াবেটিকটা কন্ট্রোল রাখেন, আর যে টেস্টগুলো বললাম করে আমাদেরকে কিন্তু ক্যাটারেক্টের পিছনে খুব অ্যাডভান্স বা হাইপার ম্যাচিউর ক্যাটারেক্ট না হলে কিন্তু রেটিনা দেখা যায় ক্যাটারেক্ট থাকলেও। কাজে রেটিনাকে আমি একটু কাউন্সিলিং করবো, যদি দেখি যে রেটিনোপ্যাথি থাকে তাহলে তাকে সে একরকম কাউন্সিলিং যে বাবা অপারেশন আমি করব, অপারেশন ভালো হবে, কিন্তু আর 10 জন যেমন অপারেশন পরে ভালো দেখে সেই ম্যাজিকটা আপনার নাও হতে পারে, কারণ আপনার রেটিনাতে কিছু ইস্যুজ আছে, ডায়াবেটিসের কারণে রেটিনোপ্যাথি পানি আছে। তো আমি অপারেশন করার পরে আপনার ট্রিটমেন্টের পরে আরও যখন ভিউটা মিডিয়া যখন ক্লিয়ার হবে তখন আমাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য কিছু চিকিৎসা করতে হবে। তবে না করলে আপনি আরও বিপদ আরও খারাপের দিকে যাবেন, তখন দেখা যাবে আপনাকে ভিশনটা রাতারাতি ড্যামেজ হবে। আর অপারেশনের পরে যখন আমি রেটিনার চিকিৎসা আছে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু করলে আস্তে আস্তে দেখা যাবে আপনার দৃষ্টিশক্তি স্টেবল থাকবে এবং ভালো থাকবে। এই কাউন্সিলিংগুলো কিন্তু পেশেন্ট টু পেশেন্ট ভেরি করা যায়। আর যার ক্যাটারেক্ট নাই বা গ্লুকোমার ইস্যু নাই তাকে বলতে, এবং যদি মাইল্ড টু মডারেট খুবই ভালো চিকিৎসা, আমরা যদি লেজার করি ম্যাকুলার ইডেমা থাকলে ইঞ্জেকশন দিই র্যাপিডলি সে রিভার্স করে, এটা গ্লুকোমা থেকেও ভালো যে রিভার্স করে যায়। আর সেই ক্ষেত্রে অ্যাডভান্স হয়ে গেলে এটা আসলে পেশেন্টকে কিছু করার নেই, তখন দেখা যায় আমরা ভিট্রেক্টমি অপারেশন করি। সেই ক্ষেত্রে বলি বাবা আপনাকে যেন আপনি বাথরুমে অন্তত যেতে পারেন বা হ্যান্ড মুভমেন্ট বা একটু আলোটা দেখতে পারেন, আলোটা এখনও নিভে যায় নাই, সেই জন্য আপনাকে এই চিকিৎসাটা করা হচ্ছে। কিন্তু এটা করে আপনি যে রাতারাতি আপনি ভালো দেখবেন ঘড়ির কাঁটা দেখবেন তা হবে না। তো এটা হলো ইটস ডিপেন্ডস, আপনাকে স্টেজ ওয়াইজ আমাকে সেই কাউন্সিলিংটা করা, তার সাথে ক্যাটারেক্ট থাকলে একরকম, গ্লুকোমা থাকলে একরকম, তো এইভাবে কাউন্সিলিংগুলো করে থাকি। স্যার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে কিংবা আপনাদের কাছে ডায়াগনোসড অবস্থায় এসেছে, তারপরে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে, বিভিন্ন ধাপের কথাও বলছিলেন। একটা ধাপ দিয়ে আমি কন্টিনিউশন যদি করি, আমাকে যদি দেখা যায় যে মাইল্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তাহলে দেখা যায় আমরা এই টেস্টগুলো করে আমরা যা সিম্পল একটা কালার ফান্ডাস করলাম, ক্লিনিক্যালি ফান্ডাস্কোপি দেখে তাকে বললাম বাবা আপনি ডায়াবেটিক, সাথে যদি ব্লাড প্রেশার লিপিড প্রোফাইল এগুলো কন্ট্রোল করেন, কোনো চিকিৎসা না, জাস্ট 6 মাস পর পর ফলো আপ। এই আর যদি এই সময় গ্লাসেস, কারণ 40+ তো একটু দূরে কাছে দূরদৃষ্টি এগুলো লাগে, তখন চশমাটা দিয়ে দিলাম। আর যদি দেখা যায় মডারেট টু সিভিয়ার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেই ক্ষেত্রে আমাকে ইট ডিপেন্ডস, যদি দেখি যে ম্যাকুলা ভালো থাকে, ইডেমা নাই, শুধু লিকেজ আছে, ব্লিডিং হচ্ছে, তাহলে সিম্পল আলগোলোরেজান করে দিলে আর তার ডিটোরিয়েট করে না এবং ম্যাকুলা পানিও আসে না। আর তার সাথে যদি ম্যাকুলার ইডেমা থাকে তাহলে আর্গন লেজার ফলোড বাই ইঞ্জেকশন এন্টি-VEGF দিয়ে তখন ফ্লুইডটা কমে যায়। আর অ্যাডভান্স যেটা বললাম, অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ, যেখানে ভিট্রাস হেমোরেজ, রেটিনার ট্র্যাকশন হয়, ওগুলার আলটিমেটলি ভিআর সার্জারি করতে হয়, মানে ভিট্রেক্টমি সার্জারি, তার সাথে আপনার এই এন্ডো লেজার আছে, সিলিকন অয়েল, এই ট্রিটমেন্টগুলো। তবে এটা অ্যাডভান্স প্রসিডিউরে খুব কমপ্লিকেটেড অপারেশন, কিন্তু আউটকাম জিরো। তো এর জন্য সচেতনতা বা কাউন্সেলিংটা একটা বিরাট ব্যাপার, যেন আমাকে মাইল্ড টু মডারেট বা অন্তত সিভিয়ার বা পরিফেরিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এগুলোর চিকিৎসা করলে আপনার রিভার্স করে অনেক দিন ভালো থাকতে পারে। আর তারপরে হলো মেনটেন করা, ফলো আপটা মেনটেন করা, সেভাবে এই চিকিৎসার মাধ্যমে ভালো থাকা যায়। ডায়াবেটিক রেটিনোপ্যাথি এটির চিকিৎসা যদি সঠিক সময়ে না করায় কিংবা চিকিৎসকের শরণাপন্নই হচ্ছেন না তারা, তাদের ক্ষেত্রে পরবর্তী জীবনে কি কি জটিলতার সম্মুখীন তারা হবেন? এটা আসলে তাদের দুঃখের শেষ নেই। সোজা কথা, ছোট্ট কথা বললে তাদের আসলে কোথাও সে ইন্ডিয়া যেতে পারে, ব্যাংকক, সিঙ্গাপুর, যে কোনো জায়গায় যাক, আলটিমেটলি তার কষ্ট বা দুঃখের শেষ নেই, কারণ তার দৃষ্টিশক্তি কোনোভাবে বাঁচানো সম্ভব না, সরি টু সে। কারণ যখন অ্যাডভান্স হয়ে যাবে তখন আমি যাই করি, ইঞ্জেকশন, লেজার তো দেখাই যায় না, এত ব্লিডিং,
আপনার ওখান থেকে লেজার হবে না। ইঞ্জেকশন দিলাম আমি তার ব্লাড কমানোর, কিন্তু দেখা যাচ্ছে ইঞ্জেকশন হওয়ার পরে রেটিনা ছিঁড়ে চলে আসছে বা ডিটাচমেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যায় যদি আমি সেই যদি চিকিৎসাই না করে, তাহলে তার আলটিমেটলি তার এন্ড রেজাল্ট হলে এনপিএল বা নো পারসেপশন অর লাইট, তার কোনো আলোই দেখবে না। যারা ডায়াবেটিক অহরহ পেশেন্টগুলো দেখেন তারা যেন অন্তত তার অ্যাডভাইসের মধ্যে স্ট্রিক্টলি তারা লিখেই থাকেন স্ট্রিক্টলি কন্ট্রোল ডায়াবেটিক, লিপিড প্রোফাইল, হাইপারটেনশন। তার সাথে যেন আরেকটা কথা বলেন, অ্যানুয়ালি স্ক্রিনিং ডায়াবেটিক রেটিনোপ্যাথি টু অ্যানি অপথলমোলজিস্ট, কারণ এই স্ক্রিনিংটাও কিন্তু তাকে বাঁচিয়ে দিতে পারে, এই অ্যাওয়ারনেসটা বাঁচিয়ে দিতে পারে। কাজে চিকিৎসা না করলে যেহেতু অন্ধত্ব তার এন্ড রেজাল্ট, এর আগে আপনাকে কাউন্সিলিং করে এবং ফলো আপ করে তাকে বাঁচানো সম্ভব। স্যার, বছরে কয়বার ফলো আপ কিংবা আসলে কত বছরে কয়বার আসবেন সেটি আসলে রোগীরা কিভাবে নিশ্চিত করবে? সেটি আমি আমার আলোচনায় একটু ছোট করে বলেছিলাম। যেমন আপনার যদি মাইল্ড ডায়াবেটিক থাকে 1 বছর পরেও আসতে পারে, বা তার টাইপ 1 ডায়াবেটিক 5 বছর হয়ে গিয়েছে, কোনো কমপ্লিকেশন নেই, তাও অ্যানুয়ালি একটা আই স্ক্রিনিং করবে ফর রেটিনা স্ক্রিনিং। আর যার মাইল্ড টু মডারেট তাকে অবশ্যই 6 মাসের মধ্যে আসতে হবে, তার সাথে তার আদার্স যে ইনভেস্টিগেশনগুলো করে যে প্যারামিটারগুলো কেমন, আর চোখ তো আমিই করবো দেখে। আর সিভিয়ার হলে তাকে 3 থেকে 4 মাসের মধ্যে আসতে হবে। এই হলো একটা ক্যাটাগরিজ। এছাড়া আমাদের আরেকটা কিন্তু ফিমেল পেশেন্টদের, প্রেগনেন্ট লেডিদের হয় জেস্টেশনাল ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটাও আমি ছোট করে অ্যাড করতে চাই। জেস্টেশনাল ডায়াবেটিক হলে আমরা যেহেতু বেশি মেডিকেশনে যেতে চাই না বা ইন্টারভেনশন যেতে চাই না, সেই ক্ষেত্রে কোনো স্ক্রিনিংটা একটা বিরাট ব্যাপার। যার যদি ব্লাড সুগারগুলো একটু ফ্লাকচুয়েট করে, তার সাথে থাইরয়েডের বা হরমোনাল চেঞ্জ হয়, অবশ্যই 6 মাসে একবার তাকে চোখ দেখাতে হবে। সেইভাবে এই স্ক্রিনিংগুলো মেনটেন করলে রোগী ভালো থাকবে। অনেক সময় আসলে চোখে দেখছি না ঠিক মতো, কিন্তু রোগীরা আসলে সার্জারি করাতে মোটেও রাজি হন না, সেক্ষেত্রে আসলে কি করণীয়? হ্যাঁ, এটা অনেক পেশেন্ট আছে সার্জারি করতে চায় না, তো সেই ক্ষেত্রে আবার তাকেই বলতে হবে তাকে ডিসিপ্লিন ওয়ে লেজারের মাধ্যমে যায়, যেটা কোনো ওটিতে নিতে হয় না। সার্জারি না করেও আমরা 80% পেশেন্টকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারি, বা অপারেশন অ্যাভয়েড করে কিন্তু ছোট্ট একটা ইনভেসিভ প্রসিডিউরের মাধ্যমে তার চোখটাকে বাঁচাতে পারি বা সেভ করতে পারি, বা অ্যাডভান্স ডায়াবেটিক রেটিনার দিকে আমরা নিতে নাও পারি। তো সেই ক্ষেত্রে যদি আমরা লেজার করি, বা অনেক সময় যদি আমরা ছোট্ট একটা অ্যান্টিভিজিএফ, ছোট্ট ইঞ্জেকশন, এটা কোনো অপারেশন না, 1 মিনিটের ব্যাপার, প্রিপারেশনটাই ড্র্যাপ দেওয়ায় দেখা যায় 5 মিনিট লাগে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো হয় আর্গন লেজার, অ্যান্টিভিজিএফ দিয়ে আমরা তাকে ভিট্রেক্টমি, যে বড় অপারেশন, ওইটা অ্যাভয়েড করতে পারি। তার সাথে সাথে তাকেও যে জিনিসগুলো কমিটমেন্টগুলো ঠিক রাখতে হবে, যেন আমি এভাবে দেখি। এবং তার সাথে দেখা যায় আপনাকে লেজার করার পরে যদি আমরা ছোট্ট একটু ইঞ্জেকশন বা ওই চশমা চেঞ্জ করে দেই, রোগী কিন্তু ভালো দেখে। চশমা চেঞ্জ করলাম, লেজার দিলাম, অপারেশন লাগলো না, আর 6 মাস পর পর তার HbA1c বা লিপিড প্রোফাইল এগুলো নিয়ে যদি আমাদের কাছে আসে, সে ভালো থাকে, আবার ফান্ডাসও যদি ভালো থাকে, তাহলে তো অপারেশন লাগবে না। তো ঘুরে ফিরে স্ক্রিনিংটা এবং তাকে ডিসিপ্লিন লাইফটা মেনটেন করলে আমাকে অপারেশন করতেই হবে না, রোগীও ভালো থাকবে। একবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেছে, আবার কি আগের অবস্থায় ফিরে আসা সম্ভব? হয়তো পেশেন্টকে আমি আর্গন লেজার দিলাম, কিন্তু এরপরে আরেকটা টার্ম আছে ফিলিন লেজার। তার মানে এই কথা অ্যান্সার কিন্তু পাওয়া গেল যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিকিৎসা করলাম, সে কিন্তু সেফ না। সেফ তখনই থাকবে যখন সে স্ক্রিনিং বা ফলো আপটা মেনটেন করবে। কারণ সব জায়গায় কিন্তু আমরা লেজার দিই না, যেখানে যেখানে লিকেজ হয়েছে সেখানে লেজার দিচ্ছি। নর্মাল টিস্যু আমরা পোড়াই না, সোজা কথায়, যদিও লেজারে কোনো ব্যথা নেই। কিন্তু এই ফলো আপে দেখা গেল যে তার যে নর্মাল টিস্যু আজকে আছে, আজকের আপনার এই 20 নভেম্বরের দেখলাম লেজার করলাম, 6 মাস পর বা 6 বছর পরে তার নাও থাকতে পারে। অন্য যে নর্মাল টিস্যু ছিল সেখানেও আবার ব্লিডিং হতে পারে, যেহেতু ডায়াবেটিক সারা বছরের রোগ, এখানেও আমার হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি রোগীটা আজকে আমাকে লেজার করে সব ভালো, সে সৌদিতে চলে গেল, কাজ করলো, কিন্তু ওইখানে সে ভালো অবস্থায় আছে, খাচ্ছে, কিন্তু আর কোনো স্ক্রিনিং দেখাচ্ছে না, এই ফাঁকে তার নর্মাল টিস্যু কিন্তু আবার সেই আরেক জায়গায় হিট করবে। তো ওইটা যদি আনট্রিটেড থাকে, তাহলে কিন্তু আবার সেই তাকে লেজার দিতে হবে। তো সেটাকে আবার ফিলিন লেজার বলে, মানে একবার দিলেই যে আপনাকে হবে তা না, ফলো আপে থাকলে আরেকবার লাগতে পারে, সেটা অন্যায় কিছু না। কারণ নর্মাল টিস্যুতে আমি পোড়াচ্ছি না, চোখের একটা পুরো রেটিনা হচ্ছে একটা সমুদ্রের মতো, এক জায়গায় দিলাম আরেক জায়গায় হতেই পারে, আবার নাও হতে পারে, কিন্তু আপনাকে ফলো আপে না থাকলে বোঝা যাবে না, চিকিৎসক আমরা নির্ধারণ করব। জি, ডায়াবেটিক রেটিনোপ্যাথির এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। চোখ ভালো রাখতে খাবারের ভূমিকা। চোখের দৃষ্টিশক্তি বা চোখটাকে সুন্দর রাখতে বা যে কোনো রোগ মুক্ত থাকতে আমাদের প্রতিদিন কিছু কিছু নিয়ম করে খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন সুষম খাবার তার ডায়েটে থাকতে হবে, মানে খাদ্যের 6টি গ্রুপ তার খাদ্যে বিদ্যমান থাকতে হবে।
পাশাপাশি চোখের জন্য স্পেশালি যে খাবারগুলো আমরা বলে থাকি যে পুষ্টিকর এবং ভালো, সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং এছাড়াও ওমেগা 3, ওমেগা 6, পাশাপাশি লুটেইন এবং গামা লিনোলেনিক অ্যাসিড। আমরা যে খাবারের মধ্যে পাচ্ছি এই পুষ্টিগুলো, সেগুলোই মূলত আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে বা চোখটাকে ভালো রাখতে কিন্তু সাহায্য করছে। প্রথমে আসি ভিটামিন এ। ভিটামিন এ আসলে একটি স্ট্রং আমাদের ভিটামিন, যেটা কিন্তু আমাদের বডিতে অনেকগুলো উপকার বয়ে নিয়ে আসে, পাশাপাশি চোখের জন্য বিশেষ উপকারী। মূলত আমরা ভিটামিন এটা পেয়ে থাকি হলুদ এবং লাল জাতীয় যে সবজি এবং ফলগুলো আমরা পাচ্ছি, যেমন মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, এছাড়াও ফলের মধ্যে রয়েছে কলা, আম, এই জাতীয় খাবারে কিন্তু আমাদের মোটামুটি ভিটামিন এ পাওয়া যায়। পাশাপাশি বিটা ক্যারোটিন আমরা পাচ্ছি। এছাড়াও কিন্তু কিছু কিছু মাছ এবং সবজির মধ্যে কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন এর পাশাপাশি কিন্তু আমরা যেগুলোর নাম বলেছি ভিটামিন সি এবং ভিটামিন ই, এগুলোর উৎস হলো গাঢ় সবুজ শাকসবজি থেকে আমরা ভিটামিন সি পাচ্ছি। আমাদের টক জাতীয় যে ফলগুলো রয়েছে, আমলকি, পেয়ারা, জাম্বুরা, আমড়া, এই জাতীয় ফল থেকেও কিন্তু আমরা অনেক বেশি ভিটামিন সি পেয়ে থাকি। এবং ভিটামিন ই এর আমরা কিন্তু সোর্স আমরা জানি যে কোনো ধরনের তেল জাতীয় খাবার থেকে, যেমন আমরা ফ্লাক্সিড অয়েল, সয়াবিন অয়েল বা আমাদের যে কোনো ধরনের যে অয়েলগুলো আমরা ব্যবহার করে থাকি খাবারে, সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন ইটা পেয়ে থাকি। পাশাপাশি বাদামও কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি। এছাড়াও কিন্তু আমরা যেটা বলছি ওমেগা 3, ওমেগা 6, এটাও কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখটাকে সুন্দর রোগমুক্ত রাখতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত সামুদ্রিক মাছ, আপনার অলিভ অয়েল, ফ্ল্যাক্সিড, এই জাতীয় খাবারে এবং এছাড়াও কিন্তু বাদামের মধ্যেও কিন্তু আমরা ওমেগা 3 এবং ওমেগা 6টা পেয়ে থাকি। এগুলো আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। মোট কথা, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গেলে আমাদের কিছু কিছু খাবার স্পেসিফিক, যেমন প্রতিদিন হলুদ এবং লাল যে সবজি এবং ফলগুলো রয়েছে, এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। আমাদের বাদামটা প্রতিদিন গ্রহণ করতে হবে। খাবারে যে তেলটা ব্যবহার করছি, সেই তেলটি আমাদের ফর্টিফাইড কিনা, ভিটামিন এ, ই যুক্ত কিনা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের সিড রয়েছে, এবং ফ্ল্যাক্স সিড, তারপরে আপনার চিয়া সিড, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখা বা চোখটাকে ভালো রাখার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি। তাহলে দেখা যাবে আমাদের চোখটা সুন্দর থাকবে এবং নীরোগ থাকবে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটি প্রতিরোধে কি কি করণীয়? প্রথমত ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখা, তাকে ফলো আপে থাকা, আইদার মেডিসিন স্পেশালিস্টের কাছে এবং অপথলমিস্টের কাছে। তৃতীয়ত হচ্ছে তার যে লাইফস্টাইলগুলো, ডায়াবেটিকের আমরা যেটা বলি, সেই লাইফস্টাইলের সাথে সাথে আমি আবার অ্যাড করবো চোখেরও কিছু লাইফস্টাইল আছে। আচ্ছা, ডায়াবেটিক পেশেন্ট হোক, তাদের রেটিনা দেখা, এছাড়া তারা আমরা কিন্তু এখন সব ডিভাইস ডিপেন্ডেন্ট, মোবাইল হোক, ল্যাপটপ, সবাই কাজে হোক, প্রফেশনাল হোক, সেই ডিভাইসটাকে যেন অতিরিক্ত ডিপেন্ডেন্সি যেন না আসে। রেগুলার গ্লাসটাও চেঞ্জ করা। তার সাথে সাথে যদি আমাদের কোনো মেডিকেশন, বিশেষ করে ড্রাই আই সিনড্রোমও হয়, কারণ ডায়াবেটিকের কিন্তু আপনাকে রেটিনোপ্যাথি তো পিছনে, ডায়াবেটিকটা কিন্তু আমি সাথে বলি আমাদের চোখের পাপড়ি বা আই ল্যাশ থেকে শুরু করে, আইলিড থেকে শুরু করে রেটিনা পর্যন্ত কিন্তু এফেক্ট করতে পারে। যেমন আইলিডে আমাদের ক্যালাজিয়ন হয়, সেটার একটা কর্নিয়া ড্রাই করে। আবার ক্যাটারেক্টটাকে, যার ক্যাটারেক্ট অল্প বয়সে হওয়ার কথা না, ডায়াবেটিকের আর্লি ম্যাচুরিটি চলে আসে। আর রেটিনার কথা তো আমরা ডিটেলসে বললাম। কাজে তাকে ওই জিনিসগুলো ভালো রাখতে হবে। প্রতিরোধক হিসেবে তাকে লিড হাইজিন মেনটেন করতে হবে, অতিরিক্ত ডিভাইস অ্যাভয়েড করতে হবে যেন ড্রাই আই না হয়, ক্যাটারেক্টটা না হয়, সেই জন্য তাকে গ্লাসেস চেঞ্জ করা এবং ফলো আপে থাকা, প্লাস রেটিনার স্ক্রিনিং করা, এইগুলো যদি মেনটেন করতে পারি আলহামদুলিল্লাহ সে ভালো থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ডিজিটাল হেলথ অ্যাকচুয়ালি দুইটা পার্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে পেশেন্ট পার্সপেক্টিভে, আর একটা হচ্ছে পেশেন্টকে যারা সার্ভিস প্রোভাইড করে তাদের দিক। ডিজিটাল হেলথ ওভারঅল প্যাকেজ হচ্ছে, ডিজিটাল হেলথ জিনিসটা হচ্ছে ডিজিটাল ইকুইপমেন্টগুলো ব্যবহার করে, মিডিয়ামগুলো ব্যবহার করে চিকিৎসা সেবাটাকে পেশেন্ট সেন্ট্রিক রেখে, পেশেন্টকে কেন্দ্র করে সবাই যেন অথেন্টিকলি এবং সুপার স্ক্রুটিনাইজড ওয়েতে প্রোভাইড করতে পারেন, সেটারই প্রক্রিয়া। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে।
আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।